ভিডিওটা শুরু করার আগে একটা ভিডিও দেখাচ্ছি দর্শক মণ্ডলী, একটু কষ্ট করে দেখুন, অল্প কয়েক সেকেন্ডের। আবার কর আবার কর আবার কর আবার কর বাড়ি কুলাঙ্গা তুই বাড়ি কুলাঙ্গা রইছ ভালো করে ভিডিও কর রেকর্ড কর আবার কর আবার কর আবার কর আবার কর বাড়ি কুলাঙ্গা তুই বাড়ি কুলাঙ্গা রইছ ভালো করে ভিডিও কর রেকর্ড কর আবার কর আবার কর আবার কর আবার কর বাড়ি কুলাঙ্গা তুই বাড়ি কুলাঙ্গা রইছ ভালো করে ভিডিও কর রেকর্ড কর দর্শক মণ্ডলী, যে ভিডিওটা দেখলেন সেটা মূলত 2022 সালে ধারণ করা। সুভাষ করের সাথে আমার বাড়ি সংক্রান্ত জটিলতায় যে ইয়েটা তৈরি হয়, যে ঝগড়াটা তৈরি হয়, সেই ঝগড়ায় একটা মানে সুভাষ করের থেকেও অনেক শক্তিশালীভাবে ঝগড়া করার জন্য এগিয়ে আসেন যে ব্যক্তিটা, তার নাম হচ্ছে কৃষ্ণাকর, ভালো নাম হরে কৃষ্ণকর। এই কৃষ্ণাকর হচ্ছে সুভাষ করের কাকাতো ভাই। তো এই ভিডিওটা এখানে একটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। এই ভিডিও ঠিক 1 বছর পরে, মানে 2023 সালের নভেম্বর মাসের দিকে এসে কংসমামা আমার নামে একটা মানববন্ধন করেন, তথাকথিত মানববন্ধন করেন। সেই মানববন্ধনে উনি এই শব্দটা ব্যবহার করেছেন। এবং তাহলে এখন বুঝতে পারছেন যে এই যে মানববন্ধনটা বা কংসমামা যে সমস্ত কাজকর্মগুলি করেন সচরাচর, সেগুলি উনি নিজের বুদ্ধিতে করেন না, অন্যের বুদ্ধিতে করেন। এই এই যে এখানে কুলাঙ্গার যে শব্দটা, যে বলে আমাকে গালি দেওয়া হচ্ছে, এই কুলাঙ্গার শব্দটাই কংসমামা ওই মানববন্ধন বা র্যালি বা যেটাই বলে মিছিল টিছিল করতে গিয়ে অনেক সাংবাদিক মিডিয়া ডেকে উনি আমার বিরুদ্ধে যে র্যালিটা করেছেন, এটা আমি এখানে কোনো এক সময় পোস্টে দিব, এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন, এই পোস্টগুলি দিয়ে রাখবো আমি। তো এই এখানে বাট ওখানে ব্যানারের মধ্যে খুব বড় করে উনি লিখেছিলেন কুলাঙ্গার, কুলাঙ্গার সজল কুমার কর। তো এই কুলাঙ্গার শব্দটা আসলে এই কৃষ্ণাকরের ব্রেইন থেকে এসেছে। তো কংসমামার নিজের ব্রেইন থেকে নির্গত শব্দ নয়। এই জন্য এই ভিডিওটা এখানে প্রথমে দেখাই গেলাম। আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে আমাকে নিয়ে যত ধরনের প্রবলেম তৈরি হয়েছে গত 10-15 বছরে, আমার সাথে কংসমামার যত ধরনের বৈরী আচরণ তৈরি করার মতন যতগুলি ঘটনা তৈরি হয়েছে, বা যে সমস্ত বিষয়গুলিতে আমি কংসমামার বা তার পরিবারের বিরাগভাজন হয়েছি, সেই সমস্ত ঘটনাগুলি কিন্তু উৎপত্তি হচ্ছে এই কৃষ্ণাকর। কৃষ্ণাকর বিদেশ থেকে আসার পরেই সবগুলি ঘটনাই সৃষ্টি হয়েছে, সে বিদেশ থেকে এসে এই ঘটনাগুলি সে ঘটাইছে তার সূক্ষ্ম ব্রেন দিয়ে। এবং আস্তে আস্তে কংসমামা এমন পর্যায়ে চলে গেছেন, ঝগড়া করতে করতে 10-15টা বছর ধরে আমার সাথে নানানভাবে আমার উপরে খেপতে 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 এতটাই খেপে গেছেন যে শেষ পর্যন্ত উনি আমাকে পিটিয়ে মারছেন বা রাস্তায় ফেলে পিটাইতে বাধ্য হয়েছেন। তো সেটা তো আমি আগের ভিডিওগুলিতে অনেক কিছু বলেছি, কিন্তু এগুলির সব কিছুরই উৎপত্তি স্থল কিন্তু এই কৃষ্ণাকরের মাথা থেকে। কৃষ্ণাকর না হইলে আমার এই দশাটা হইতো না, বা কৃষ্ণাকর না থাকলে আমার সিচুয়েশনটা এরকম হইতো না, কংসমামার সাথে সম্পর্কটা এরকম হইতো না। তো এই কৃষ্ণাকরের কারণেই ডাক্তার প্রাণগোপাল দত্ত হয়ে উঠছেন কংসমামা, দ্য গ্রেট ভিলেন অফ হিন্দু মাইথোলজি, মহাভারতের কংসমামা। আর এই হিন্দু মাইথোলজি আরেকটা চরিত্র আছে শকুনি মামা, যে নাকি কৌরব এবং পাণ্ডব পুত্রদের মধ্যে ঝগড়া লাগাই দিছিলেন। হ্যাঁ, তো আমার আর কংসমামার মধ্যে এই ঝগড়ার মূল কেন্দ্রেও এই শকুনি মামার চরিত্রে অভিনয় করেছেন এই কৃষ্ণাকর। আপনারা হয়তো আমার কথা শুনে হাসছেন, ভাবতেছেন আমি কি ভুলভাল বলতেছি। আমি মোটেও ভুলভাল বলছি না দর্শক বা প্রিয় শ্রোতাবৃন্দ। আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই বিষয়টা। তো সেজন্য আজকে ভিডিও শুরু করছি। যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথাগুলি শুনবার জন্য। আপনারা হাতি আর চামচিকার গল্পটা শুনেছেন না? যে হাতি যখন চামচিকা একটা ক্ষুদ্র প্রাণী, যার জীব জগতে যার কোনো ভ্যালুই নাই, হ্যাঁ, যেমনটা কুকুর বিড়াল ছাগলেরও থাকে, বাট চামচিকার কোনো ভ্যালু নাই। তো সেই চামচিকার ভূমিকায় মানে যখন হাতির কানের ভিতরে ঢুকে যায়, হাতি একটা বিশাল প্রাণী, হাতির কানের ভিতরে ঢুকে যায়, তখন সে হাতিকেও মানে তাণ্ডব করতে বাধ্য করে, হাতিকেও সে ম্যাসাকার করে ফেলতে বাধ্য করে। কারণ হাতি তো আর হাত দিয়ে ওই কান থেকে চামচিকাকে বের করতে পারে না, তখন সে বিভিন্ন জায়গায় গিয়ে মাথাটাকে ঠুকে,
হ্যাঁ, কখনো গাছের সাথে, কখনো দেয়ালের সাথে বা শক্ত যা কিছু পায় তার সাথে ঠুকে সে তাকে বের করার চেষ্টা করে, কিন্তু কখনোই পারে না। এক পর্যায়ে হাতি এরকম করতে 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 এক পর্যায়ে হাতি আহত হয়ে যায়। তখন দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে হাতির মৃত্যুও হয়। তো এটা কি হইলো যে একটা ছোট্ট প্রাণী চামচিকা সে একটা হাতিকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গেল। তো এইটাও এখানেও তাই, এই যে চামচিকা সমতুল্য প্রাণী বা মানুষ, এই যে কৃষ্ণাকর, সে এই যে আজকে ডাক্তার প্রাণগোপাল দত্তকে বানায় ফেললো কংস মামা, বা প্রাণগোপাল দত্তের মান সম্মান নিয়ে এতটা খেলা করলো, আজকে অ্যাটলিস্ট পুরো বাংলাদেশে না হোক, পুরো চান্দিনাতে না হোক, পুরো অ্যাটলিস্ট মৈছেলের ভিতরে কংস মামার মান সম্মানটা এতটা ধুলায় মিশে যাওয়ার পিছনে এই চামচিকা সমতুল্য কৃষ্ণাকর দায়ী। এবং কংস মামার মতন একটা হাতিকে সে কীভাবে গত 15 বছর ধরে তার ছোট 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 প্রচেষ্টাগুলির মাধ্যমে কংস মামাকে সে আজকে আমার উপরে তাণ্ডব করতে বা মৈসেলবাসীর উপরে উনি যত রকমের অত্যাচার নির্যাতন করেছেন সারা বাংলাদেশেই মানে চান্দিনাতেই করেছেন, সারা চান্দিনাতেই করেছেন, কিন্তু অ্যাটলিস্ট মৈসেলবাসীর উপরে যে বা বারুইপাড়াবাসীর উপরে যে অত্যাচার নির্যাতনগুলি উনি করেছেন সেগুলির পিছনে এই চামচিকা সমতুল্য প্রাণীগুলি দায়ী। আর আমার বাড়ির ভিতরে দায়ী হচ্ছে এই কৃষ্ণাকর, বা আমার সাথে ঘটনার বৈরিতা তৈরি করার পিছনে দায়ী হচ্ছে এই কৃষ্ণাকর। অর্থাৎ একটা হাতিকে, কংস মামার মতন একটা বিশাল স্ট্যাটাস সম্পন্ন মানুষকে তার মান সম্মানকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য কেন্দ্রে ছিলেন এই কৃষ্ণাকর। পর্দার আড়ালে, পর্দার অন্তরালে থেকে সে সমস্ত গুটি চালগুলি চেলেছে, কখনো একমাত্র র্যালি ছাড়া কখনো সে সামনে আসে নাই। আমার ধারণা কংস মামা হয়তো তাকে চিনানো না ঠিক মতন, এটাও আমার ধারণা, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন চামচিকা, একটা চামচিকার সমতুল্য প্রাণী, আর কংস মামা একটা হাতি। তার কথাই আজকে কংস মামার এই পতনটা হয়েছে। আমি একটু ব্যাখ্যা করতে চাই। এই অপদার্থ, অশিক্ষিত, অথর্ব এবং অসভ্য বা বর্ব শ্রেণীর, হ্যাঁ, সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, কুবুদ্ধি সম্পন্ন বর্ব শ্রেণীর প্রাণী মানুষ বলতে ঘৃণা হয়। এই কৃষ্ণাকর বুঝতে পারছিল যে কংস মামার দুইটা উইক পয়েন্ট আছে। এক হলো কংস মামা আমাকে হিংসা করেন, আমাদের পরিবারকে, এবং উনি আমাকে পছন্দ করেন না, যার কারণে উনি আমাকে শায়েস্তা করতে চান। আরেকটা হচ্ছে যে কংস মামা একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ। এই দুইটা পয়েন্ট সে কংস মামা সম্পর্কে ধরতে পারছে, এবং সে এই দুইটা পয়েন্টকে ব্যবহার করে সে তার স্বার্থ হাসিলের জন্য, তার স্বার্থ কি সেটা পরে বলতেছি, কিন্তু তার স্বার্থ হাসিলের জন্য সে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। সে বুদ্ধি বের করতে চেষ্টা করেছে যে কিভাবে কংস মামা পর্যন্ত পৌঁছানো যায়, কিভাবে প্রাণগোপাল দত্তের ঘনিষ্ঠ হওয়া যায়, বা ঘনিষ্ঠ তো আমি কখনো হইতে পারবো না এত বড় মানুষের, কিন্তু তার কাছে আমার ষড়যন্ত্রের বিস্তৃতি কিভাবে ঘটানো যায় সেটার জন্য সে, বা আমার যে প্রয়োজনগুলি আছে সেগুলিকে কিভাবে কংস মামা পর্যন্ত পৌঁছে তার কান ভারী করা যায় সেটার জন্য সে জাল বুনতে থাকে বা চেষ্টা করতে থাকে। তার এই চেষ্টার এক পর্যায়ে সে খুঁজে পায় যে কংস মামার ঘনিষ্ঠ কারা। কংস মামার ঘনিষ্ঠ হচ্ছে দুইটা শ্রেণীর উপরে কংস মামা ডিপেন্ড করেন, অ্যাটলিস্ট মৈসেল কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে যে ওনার ভাইয়েরা, বিশেষ করে 2-3টা ভাই, কাকাতো ভাই সহ 2-3টা ভাই। আর আরেকটা হচ্ছে যে ওনার এই ভাইদের বাইরেও আরো 5-6 জন বা 10-11 জন ব্যক্তি আছেন গ্রামের মধ্যে। এই 10-11 জন ব্যক্তির উপরে কংস মামা খুব ডিপেন্ড করেন। তো এখন এই 10-11 জন ব্যক্তি তো আর মানে ওর কথা মতন গিয়ে কংস মামার কানে কান ভারী করবে না। সে এদের মধ্যে থেকে চয়েস করে, এদের মধ্যে থেকে সে সিলেক্ট করে যে কারা কারা এই ধরনের ব্যক্তি আছে যারা কান ভারী করতে ইচ্ছুক বা কান ভারী করতে সিদ্ধহস্ত। তো এরকম ঘাটতে ঘাটতে সে বের করে 3 জন ব্যক্তিকে, একজন উত্তম মাস্টার, একজন প্রভু মাস্টার, আরেকজন হচ্ছে বিকাশ সিং। এই 3 জন ব্যক্তিকে সে খুঁজে পায় তার চতুর বুদ্ধি দিয়ে, যে এরা হচ্ছে কংস মামাকে
কোনো কিছু গ্রহণযোগ্য করে কংস মামার কাছে প্রেজেন্ট করার জন্য এরা খুব সিদ্ধহস্ত। এখন দায়িত্ব হইল যে এদের এই তিনজনকে ম্যানেজ করতে হবে। আরও হয়তো দু একজন আছে, কিন্তু এই তিনজন খুব অ্যাক্টিভ, এই তিনজনকে আমার লাগবে। এই চিন্তা করে সে এই তিনজনের কাছে খুব ঘনিষ্ঠ হয়। আর একটা বললাম তো যে কংস মামার 6 ভাই, হ্যাঁ, মানে কংস মামারা 7 ভাই, তো কংস মামা বাদে 6 জন, 6 জনের মধ্যে আরও 3-4 জন আছে যারা খুব অ্যাক্টিভ, তাদেরকেও ম্যানেজ করতে হবে। আবার তাদেরকে ম্যানেজ করতে গেলে, ওই ভাইদেরকে ম্যানেজ করতে গেলেও কিন্তু এদেরকে লাগবে। হ্যাঁ, ও তো একটা মানে বললাম তো যে এত ক্ষুদ্র, সে তার ওই ভাইদের কাছ থেকেও কাজ পর্যন্ত পৌঁছানোর সেলফলি এটা তার সামর্থ্যের মধ্যে নাই। তো সে আলটিমেটলি যে কাজটা মানে তার সিদ্ধান্ত নিল যে এটার 10-15 বছর আগের কথা বলতেছি, যে আমি এই তিনজনকে আমার যে কোনোভাবেই হোক ম্যানেজ করতে হবে। এই উত্তম মাস্টার, প্রভু মাস্টার, বিকাশ সিং, সমর সিং, এই 3-4 জনকে আমার ম্যানেজ করতেই হবে। তো শুরু হয়ে গেল তার, এখন কিভাবে তাদেরকে ম্যানেজ করবে। তখন সে দেখলো যে আমার বাড়িতে একজন আছে মরণকর। এই মরণকরের মাস্তুতো ভাই, আমাদের কুমিল্লার ভাষা বলে মোসাতো ভাই। মোসাতো ভাই হচ্ছে উত্তম মাস্টার এবং প্রভু মাস্টার দুজনেই। তো মরণকরের মাধ্যমে সে গিয়ে তাদের সাথে ঘনিষ্ঠ হইল। আর বিকাশ সিং তারই জ্যাঠাতো ভাই শঙ্কর করের ঘনিষ্ঠ আত্মীয়, মানে যে সুভাষকরের ছোট ভাই শঙ্কর করের ঘনিষ্ঠ আত্মীয়। এই যে শঙ্কর করের মাধ্যমে এবং মরণকরের মাধ্যমে সে এই 3 জন ব্যক্তির সাথে ঘনিষ্ঠতার চেষ্টা করলো এবং সফল হইল। তাদের সাথে সে ভালো বন্ধুত্ব করে ফেললো এবং তাদেরকে সে ম্যানেজের মতন বন্ধুত্বের মানে তার ঘনিষ্ঠতাটা ওই তাদেরকে ম্যানেজ করার মতন পর্যায়ে সে নিয়ে গেল। তারা তাকে বিশ্বাস করতে শুরু করলো, ডিপেন্ড করতে শুরু করলো, তারা তার কথায় মানে আপ্লুত হইতে শুরু করলো। তো পেয়ে গেল এখন একটা মানে যেটা বললাম যে এমন 3 জন ব্যক্তিকে সে পেয়ে গেল যারা একাধারে শিক্ষিত, কথা বলতে জানে এবং ঠান্ডা ব্রেনের মানুষ, খুব সূক্ষ্মভাবে মানে একেবারে মানে খুব পোলাইটলি কারোর বোঝানোর মতন ক্যাপাসিটি রাখে। হ্যাঁ, মানে ভদ্রলোক, যদিও বেশধারী ভদ্রলোক, বাট ভদ্রলোক, বেশধারী হইলেও বেশধারী ভদ্রলোক। তো এবং সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এরা দুষ্ট বুদ্ধির ধারক বাহক, সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কংস মামার মতন মোটা মাথার বুদ্ধির জীবনে এদেরকে ধরতে পারে নাই বা পারবেও না, এখনো পারে না, এখনো বুঝে না কংস মামা যে এরা কতটা ধূর্ত, কতটা শিয়াল, বড় শিয়ালের চেতেও ধূর্ত। তো যাই হোক, কৃষ্ণাকরের কথায় ছিলাম। কৃষ্ণাকর এমন 3 জন ব্যক্তিকে পেয়ে গেল যাদের ম্যানেজিং ক্যাপাসিটি আছে এবং সে তার ফুল মানে সেট আপটা তৈরি করে ফেললো। এই কৃষ্ণাকর একটা গ্রুপ তৈরি হইল, যার মধ্যে প্রধান 4 জন হইল কৃষ্ণাকর এবং তার ওস্তাদ, মানে এই যে উত্তম মাস্টার, প্রভু মাস্টার আর বিকাশ সিং। আর সমর সিং টিং মতন আরো কেউ আছে, শঙ্কর চক্রবর্তী আরো 2-4 জন আছে। তারা হইলো ঢোলে বাড়ি দেওয়ার জন্য আর কি, তো মানে সাপোর্ট দেওয়ার জন্য আর কি। বাট মাস্টার মাইন্ড হলো এই 3 জন, প্রচন্ড মাস্টার মাইন্ড। এখন এই 3 জন একটা জিনিস চিন্তা করলো, বা এই 4 জন একটা জিনিস চিন্তা করলো যে আমরা তো আমাদের পরিকল্পনা অনুসারে কংস মামাকে ম্যানেজ করব, কিন্তু কংস মামাকে ম্যানেজ করতে গেলে তো তার ভাইদের লাগবে। তো তখন গ্রামে ভাইদের মধ্যে যে কংস মামার যে বড় ভাই আছেন এখনো, ননী গোপাল দত্ত, যাকে আমি নাম দিছি ননী পাডা আর কি। কারণ একটা পাডা ছাড়া তার মাথার মধ্যে পাড়ার মতন মগজ ছাড়া তার মাথার মধ্যে আর কিছুই নেই, যদিও মাস্টার ছিল। হ্যাঁ, তো সেও তখন ওই যে বললাম পাড়ার মগজ যেহেতু, খুব সহজেই তখন তাকে এই উত্তম মাস্টার, প্রভু মাস্টার, বিকাশ সিং এরা তারে ম্যানেজ করে ফেললো আর কি। ব্যাস, এখন একটা গ্রুপ তৈরি হয়ে গেল যে কৃষ্ণাকরের বস ছিলেন এই উত্তম মাস্টার, প্রভু মাস্টার, বিকাশ সিং, সমর সিং। আর তাদের বস হইলেন ওই কংস মামার ভাইয়েরা, বিশেষ করে এই ননীগোপাল দত্ত। আর কংস মামা তো মানে ধরাছোঁয়ার বাইরে, বাট উনি তো সব কিছু উনাকে দিয়ে তো করাইতে হবে না, মান সম্মানটা, হুকুমটা তো উনার থেকে আসতে হবে, যা কিছুই করাইতে চাই।
এবং আরেকটা বিষয় দাঁড়াইলো যে এটা এখানে বলে রাখি, কংস মামা গ্রামে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাইদের পরে যাদের উপর ডিপেন্ড করতেন সেটা সেটা তো বললাম। এখন এই এই গ্রুপটা চিন্তা করলো যে আমরা যদি মানে এটা তো আর প্ল্যান করে বের করে রাখলো। তারা যখন কোনো কথা কংস মামার কানে নিয়ে লাগাইতো, কংস মামা সেটাকে ভেরিফাই করার জন্য কিন্তু ওই ভাইদেরকে ফোন করতো বা ভাইদেরকে জিজ্ঞেস করতো। তখন ভাইরা বলতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার ভাইয়েরা যখন কোনো কমপ্লেন আমার বিরুদ্ধে কংস মামার কাছে দিত, তখন সেটাকে ভেরিফাই করার জন্য কংস মামা এই 3-4 জনকে জিজ্ঞেস করতো। মানে উত্তম মাস্টার, প্রভু মাস্টার, বিকাশ সিং, সমর সিং, এই 3-4 জনকে। হ্যাঁ, কৃষ্ণাকরকে না, কৃষ্ণাকর তো ডাউন লেভেলে, বললাম তো অনেক ডাউন লেভেলে। হয়তো বললাম কৃষ্ণাকরকে কংস মামা চিনেও না বা এখনও চেনে না। তো এই একটা সুন্দর একটা চক্র তৈরি হয়ে গেল, একটা গোল চক্র তৈরি হয়ে গেল যে ভাইদেরকে কোনো কিছু জাস্টিফাই করা, ভাইদের কোনো কথাকে জাস্টিফাই করার জন্য যাদেরকে ফোন করবে তারাও একই মানে, এবং তাদের কথাগুলিকে জাস্টিফাই করার জন্য ভাইদেরকে ফোন করলে সবাই এক জায়গায়, সবাই হ্যাঁ 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 ঠিকই তো, সদল খারাপ, সদল খারাপ, সদল খারাপ। এই জন্যই কংস মামা সবসময় বলতেন গ্রামের কেউ তোরে দেখতে পারে না, গ্রামের মাস্টারগুলি পর্যন্ত তোরে দেখতে পারে না। হ্যাঁ কংস মামা, আপনি বুঝতে পারেন নাই, সব কিছু ছিল প্রি প্ল্যান্ড আপনার ভাইদের আর এই 4-5 জনের বা 10-11 জনের। কৃষ্ণাকরের প্রথম স্ট্রোকটা হচ্ছে মরণকর, যিনি এর আগের ভিডিওতে অনেক দুই একটা ভিডিওতেই মরণকর সম্পর্কে বলেছি, আমার বাবার আপন কাকাতো ভাই। কারণ ঘরের লোক তো লাগে, জব্দ করতে গেলে বিভীষণ লাগে, তো লঙ্কা জয় করতে গেলে তো বিভীষণ লাগে না। তো প্রথম স্ট্রোক হচ্ছে এই মরণকর। উত্তম মাস্টার এবং প্রভু মাস্টার বা এই যে বিকাশ সিংদের সহযোগিতা, তার মানে এদেরকে কি বলবো আর বারবার করে সবগুলির নাম না বলে, যে তার ঊর্ধ্বতন বন্ধুরা বা তার কমপ্লিকেটেড মাইন্ডের এই বন্ধুগুলি তাকে পরামর্শ দিল যে তুই যে কোনোভাবেই হোক, মরণকর যেহেতু তোর বন্ধু, মরণকর যেহেতু তোর কথা শুনে, হ্যাঁ, বা মরণকরের যেহেতু একটা উসবুক অপদার্থ শ্রেণীর মানুষ, অশিক্ষিত এক গোয়াইরা মানুষ, তাকে তো ম্যানেজ করতে পারবি তুই। তুই একটা কাজ কর, মরণকরের ম্যানেজ কর, মরণকরের লোকে সজল করে লাগাই দে ঝগড়াঝাটি। তো মরণকরের সাথে এবং যথারীতি যেই প্ল্যান করাই সেই কাজ, মরণকরকে উস্কে দিল। আর উসবুক অপদার্থ, সত্যিকার অর্থে অপদার্থ এবং একদম এক গোয়রা মরণকর গিয়া দুম করিয়া গিয়া কোনো কথাবার্তা না বইলা আমার মাছের খাবারের ঘরে তালা লাগাই দিল। ব্যাস লেগে গেল ঝগড়া। কৃষ্ণাকর বসে বসে হাততালি দিতে থাকলো। এখানে একটা পয়েন্ট বলে রেখে মনে পড়ার বেলায় যে কৃষ্ণাকর যখন মরণকর যখন আমার সাথে ঝগড়া করতো বিভিন্ন বিষয় নিয়ে, তখন সে ঝগড়ার মধ্যেখানে একদিকে মরণকর কথা চালাই যেত, আর এদিকে মাঝে মাঝে মরণকরের বউ উদা হয়ে যেত গা। উদা হয়ে দেখতাম যে ওই মানে পাশের ইশায় যাচ্ছে, মানে সুভাষকরের ইশায় যাচ্ছে। এখন বুঝতে পারি আসলে সে কৃষ্ণাগরের কাছে যাইতো, কৃষ্ণাগরের কাছে গিয়ে বুদ্ধি নিতে যাইতো। এদিক দিয়ে আমরা কিন্তু মরণকরের সাথে কথাবার্তা বা কথার যে মানে মারপিট চালায় যাচ্ছি আর কি, প্রায় এই কাজটা করতো। তখন জানতাম না যে এই যে নাডি কুড়িটা বা এই গুটি চাল, এটা কৃষ্ণাকর। তো যাই হোক, এবং শেষ পর্যন্ত বললাম তো যে মানে বিষয়টা ঘটনা ঘটতে ঘটতে এমন পর্যায়ে চলে গেল, আমি পরবর্তীতে মরণকরকে থামাইতে গিয়া কোনোভাবেই তার উদ্ধত আচরণ বন্ধ করতে পারছিলাম না দেখে শেষ পর্যন্ত আমি একটা মামলা দিতে বাধ্য হই, যে মামলাটা আমি এখনো পাইতেছি। এখনো আমি কোনো গ্রহণযোগ্য সমাধান পাইনি, যদিও বিচারের রায় বা সবকিছুই মরণকরের বিরুদ্ধে গেছে, কিন্তু কংস মামার হ্যাডমের কারণে আমি সেই মামলার রায় কার্যকর করাইতে পারি নাই। মরণকরকে দিয়ে ঘর তালা লাগানোর পরে মরণকর গিয়ে বিচার দিল তার ওই 2 মোসাতো ভাই, হ্যাঁ, উত্তম মাস্টার, প্রভু মাস্টারের কাছে। আবার উত্তম মাস্টার, প্রভু মাস্টার গিয়া, যেহেতু গ্রাম প্রধান হচ্ছে ননীগোপাল দত্তের কাছে গিয়া লাগাইলো। আর আমারও গ্রামের কয়েকজন বুদ্ধি দিল যে ভাই, যেহেতু গ্রামের একটা সিস্টেম আছে এবং বিচার টিচার করার, দরবার টরবার করার, যেহেতু মরণকর তোমার ঘরটা তালাই দিয়ে দিছে, তুমি এগুলিতে একটু ওই আমাদের গ্রাম প্রধান হইল ননীগোপাল দত্তকে তুমি একটু জানাও। আমিও গিয়ে জানাইলাম, সাথে আমার কাকাতো ভাই চন্দনও ছিল। আমি জানানোর কিছুক্ষণ পরে, যেদিন মরণকরের সাথে আমার ঝগড়াঝাটি হচ্ছিল ঘর তালা দেওয়া নিয়ে,
কিছুক্ষণ পরেই দেখলাম যে দুজন ব্যক্তিকে উনি ইন্সপেকশনে পাঠাইলেন, এই ননীগোপাল দত্ত। ঘটনা কি প্রকৃত সত্য উদ্ঘাটন করে নিয়ে আয়, হ্যাঁ, তদন্ত করার জন্য উনি দুজন ব্যক্তিকে পাঠাইলেন। তাদের মধ্যে একজন হইল প্রভু মাস্টার, আরেকজন হইল শঙ্কর চক্রবর্তী। এই দুইজনকে পাঠাইলো, তারা গিয়ে যথারীতি রিপোর্ট দিল। এরপরে সেই রিপোর্টের পরে একটা গ্রামে একটা দরবার বসলো, মানে আমাদের বাড়িতেই বরণ করের এই ঘরতালা দেওয়া ইস্যুকে কেন্দ্র করে। এবং সেই দরবারে যথারীতি এই ননীগোপাল দত্ত মরণকরের পক্ষে রায় দিলেন। রায় আমি মানলাম না, যেহেতু আমার পক্ষে এটা মানা সম্ভব না, সে অনৈতিক রায় দিয়েছে, হ্যাঁ, জায়গা আমার, অথচ সে মরণকরের পক্ষে রায় দিয়েছে। তখন আমি কি করলাম, আর মরণকর তার এই রায় পাইয়া আরও বেশি মজবুত হইল। সে ঘরের মধ্যে তাণ্ডব করতেই আছে। কখনো আমার বাঁশ দিয়ে মারতে আসে, কখনো আমার ছোট ভাইরে চন্দনের বাঁশ দিয়ে পিটাইতে যায়। তো দেখলাম যে কোনোভাবেই থামানো যাচ্ছে না। যেটা বললাম যে পরবর্তীতে এই থামানোর জন্য, তার এই অত্যাচার থামানোর জন্য, অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আর কি, আমি একটা মামলা দিলাম। এই মামলাটাকে কেন্দ্র করে কংস মামার কানে গিয়ে লাগাইলো যে সজলকর গ্রামের মধ্যে কোনো বিচার টিচার মানে না, সে গ্রাম মানে না, সে খারাপ লোক, সে বিচার মানে না, ইত্যাদি ইত্যাদি আরো যত ধরনের যা কিছু করা যায় এটা গিয়া মরণ করে লাগাইলো। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত গিয়ে কৃষ্ণাকরের প্রথম স্ট্রোক, প্রথম গুটি চাল সফল হইল। কৃষ্ণাকরের মানসিক মনোবল মজবুত হইল। এইভাবে করতে করতে কৃষ্ণাগর এক সময় সে তার এই যে শুরু হইলো তার কুটচালের বিস্তৃতি, সে কিভাবে কুটচালটাকে সে আস্তে আস্তে চালিয়ে যেতে শুরু করলো। মরণকরের ঘটনাটা আগেই বলেছি 2015 সালের। সে চালিয়ে যেতে শুরু করলো এবং সে মানে এবং 10-15 বছর ধরে সেভাবে আমার বদনাম করতে থাকলো সব জায়গায়। সজলকর খারাপ, তে গ্রামের মধ্যে কাউরে মানে না, তে বিচার মানে না, তে গ্রাম মানে না, তে আরো অনেক কিছু, মানে যা যা নেগেটিভ কিছু সবই কংস মামার কাছে বিকৃত করে এই লোকগুলি উপস্থাপন করতে থাকলো, এই কৃষ্ণাগরের এই প্রভুগুলি। তো এবং আমার মানে এই যে মাথামোটা কংস মামা সবগুলি বিশ্বাস করতে থাকলেন আর কি আস্তে আস্তে। এবং ধীরে ধীরে এই যে বললাম যে আমার সাথে কখনো ওনার কখনো কোনো বিষয় না, কোনো ঝগড়া লাগার মতন কোনো সম্পৃক্ত বিষয় ওনার সাথে ছিল না। এমনকি ঝগড়া না, কোনো ভালো কোনো বিষয়ও ছিল না, খারাপ কোনো বিষয়ও ছিল না। কখনোই ওনার সাথে আমার কোনো বিষয়ে কোনো রকমের তিক্ততা হওয়ার মতো কোনো বিষয়বস্তু আপনারা খুঁজে পাবেন না। আর কংস মামা যদি খুঁজে বের করতে পারেন, আমি আশা করব যে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি এটা আপনার সামনে তুলে ধরতে পারি যে আমি আপনার সাথে এই ভুলটা করেছিলাম, এই ভুলের কারণে আপনি আমার প্রতি ত্যক্ত ছিলেন। আর যদি ওটা বের করতে না পারেন, তাহলে এই ঘটনাকে, এই যে কৃষ্ণাকরের কারণে যে আজকে আপনার এই অধপতন, সেটা আপনি বিশ্বাস করে নেবেন কংস মামা, যেখানেই থাকেন আপনি। তারপরে তো বললাম যে এরপরে গ্রামে অনেক ঘটনাই ঘটলো, বিশেষ করে আমার সাথে, যে আগের ভিডিওগুলিতে বলছি, নিতাইকরের ঘটনা, রামপ্রসাদের ঘটনা, প্রবীরের ঘটনা, একাদশ সঙ্গের ঘটনা, আমার ভাইয়ের বিয়া, ইত্যাদি ইত্যাদি যত রকমের ঘটনাই ঘটলো, সবই তারা ঘুরাইয়া পেঁচাইয়া বিকৃত করে কংস মামার কাছে নিয়ে উপস্থাপন করলো। আর কংস মামা প্রত্যেকটা ঘটনায় কখনো কখনো আমাকে ধমকেছেন, কখনো কখনো ব্যাঙ্গালোরে আমার বড় ভাইয়ের সাথে উনি আমার মানে খারাপ ব্যবহার করেছেন আমাকে নিয়ে, মানে যা যা করণীয় লাগে সে উনি করেছেন। কিন্তু উনি নিজে জানতে পারতেছেন না যে উনি যে গ্রামের এই লোকগুলির একটা কুণ্ডলির মধ্যে পেঁচায় যাচ্ছেন, একটা সাপের একটা যে প্যাচ, সেই সাপের প্যাচের ভিতরে, অজগর সাপের প্যাচের ভিতরে উনি পড়ে যাচ্ছেন, উনি এটা বুঝতে পারলেন না। কখনো কোনো ঘটনায় কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে কখনো কোনো খবর নেন নাই। যা খবর নেওয়ার ভাইয়েরার কাছ থেকে, আর নাইলে এদের কাছ থেকে। এখন ঘটনাটা ঘটাই এরা, তাহলে আর কি হবে? অন্ধের মতো বিশ্বাস করছেন ভাইদেরকে, আর সেভাবেই চালাইছেন মানুষের উপরে খড়গ। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। এবং এইভাবে প্রতিটি ঘটনায় যখন কৃষ্ণাগর যখন তার সফল হইতে থাকে, তখন তার মানসিক মনোবল শক্তিশালী হইতে থাকে। এবং সে বুঝে যায় যে এভাবে চলতে থাকলে আমাকে শায়েস্তা করার জন্য যে কৌশল সে অবলম্বন করছে, সে এক সময় না এক সময় সফল হবেই। আর স্বাভাবিক, শেষ পর্যন্ত সফল হয়েছে, কংস মামার সাথে আমার লাগাই দিছে। বড় দুর্ধর্ষ মানে এই কুটচাল, একটা ছোট্ট মানে এত ছোট একটা
প্রাণী, প্রাণী সমতুল্য, তেল্লাচারা সমতুল্য প্রাণী এই কৃষ্ণাকর কত যে মানে দুর্ধর্ষ হইতে পারে, এই কংস মামার আর আমার বৈরিতা তৈরির এই ঘটনাটা যদি কেউ মানে হৃদয়ঙ্গম করতে না পারেন, আপনারা বুঝবেন না। হৃদয় দিয়ে অনুভব করলে বুঝতে পারবেন যে একটা মানে বললাম যে তেল্লচারা সমতুল্য প্রাণী কিভাবে কতটা হিংস্র হয়ে উঠতে পারে, কতটা দাবানলের মতো জ্বলে উঠতে পারে। এই যে বললাম একটা ভিডিওতে যে 2009 সাল থেকে কংস মামা মূলত বা তার পরিবারের লোকগুলি আমার সাথে সাহায্য করার জন্য নানান ঘটনায় আমাকে হেনস্থা করেছেন। এই প্রতিটা ঘটনাকে পর্যালোচনা করলে, প্রতিটা ঘটনাকে ভিতর থেকে ডিপলি দেখলে দেখা যাবে যে একজন ব্যক্তি কমন, সেটা হলো কৃষ্ণাকর। সব জায়গাতে তার সম্পৃক্ততা আছে, প্রতিটা ঘটনায় তার সম্পৃক্ততা আছে। গ্রামের অনেক ঘটনায় তো তার সম্পৃক্ততা আছেই, আগেও বললাম। আমার বাড়ির যে আমার সাথে সংশ্লিষ্ট যতগুলি ঘটনা আছে, সবগুলি ঘটনায় তার সম্পৃক্ততা আছে। শুধু এটা দেখেন না যে 2015 সালে ঘটনা মানে ঘটে যাওয়া ঘটনা মরণকরের সাথে, যখন মরণকর আমার সাথে ঘর নেওয়া লাগলো, মানে আপনারা একবার উপর থেকে দেখেন, মরণকর যখন আমার সাথে ঘর নেওয়া লাগলো তখনও কৃষ্ণাকর, সবাই দেখেছে, সবাই জানে। আবার এই সুভাষকরের ঘটনায় যখন সুভাষকর আমার সাথে লাগলো বাড়ির জায়গা নিয়ে, তখনও কিন্তু কৃষ্ণাকর। বাড়ির মধ্যে তো আরো 22টা ফ্যামিলি আছে। কোনো ব্যক্তি কিন্তু দুই জায়গাতেই কমন না, একজন কৃষ্ণাকর সব জায়গায় কমন। আমি আশা করি বুঝাইতে পারতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি যে কৃষ্ণাকর সব কিছুর নাড়িখুঁটি এবং ক্ষুদ্র একটা প্রাণী, অবজ্ঞা অবহেলিত একটা প্রাণী। শুধু দর্শক মণ্ডলী দেখেন, এই যে একটা ভিডিও, এখানে এই ভিডিওটা ধারণ করা হয়েছে 2025 সালের এই যে লাস্ট 25 সালের জুলাই মাসের 22 তারিখ। আমি যখন আমার জায়গায় ঘর করতে গেলাম, এখন মানে 5 আগস্টের পরে, 5 আগস্টের প্রায় 1 বছর পরে, 11 মাস পরে, তখন এখানে দেখেন কৃষ্ণাকর এসে বাধা দিচ্ছে। অথচ দ্বন্দ্বটা সুভাষকরের সাথে আমার, সুভাষকর আসে নাই কিন্তু, বা সুভাষকরের কোনো খবর নেই, যে কৃষ্ণাকর এসে বাধা দিচ্ছে। দেখেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন যে কৃষ্ণাকর কীভাবে মানে সম্পৃক্ত, সব কিছুতে কৃষ্ণাকর কীভাবে কমন। আমরা কামের মালিক বেটা কইলাম যে আমরা কি হ্যাঁ, কি কেস চলতেছে? আপনি কেস করছেন? উনি কেস করছেন, উনি তো বাড়িতে নাই, ঘরে কাটছি। আপনি কেস করছেন? না। তা আপনি কেন আসছেন? আপনি কেন আসছেন এখানে? আপনি কেন আসছেন? আপনার স্বার্থ কি? কেন আসছেন আপনারা দুজন এখানে? না আমি এবার ডাক দিতে হইছে। আচ্ছা, আয়ো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কৃষ্ণাকর কেন এমনটা করলো, তার স্বার্থ কি? আমার কাছে কিছু রিজন আছে যেগুলি আপনাদের কাছে খুব একটা হয়তো গ্রহণযোগ্য হবে না, মানে শক্তিশালী বলে মনে হবে না। তারপরে আমি বলি, আমার যেটা জানা আছে সেটা বলি, আর আপনাদের যদি কারোর জানা থাকে সেটা আপনারা জানাবেন আমাকে, আশা করি। অ্যাকচুয়ালি কৃষ্ণাকরের মতো লোকদের এগুলি করার জন্য কোনো কারণ লাগে না, কোনো রিজন লাগে না। বিদেশ থেকে আসছে, এগুলি তারা হাউসে করে, মানে কুমিল্লা ভাষাকে হাউসে করে আর কি। বিদেশ থেকে আসছে, অগাধ টাকা নিয়ে আসছে, ব্যাংকে রেখে সুদে খাটাইয়া, এখন সারাদিন কোনো কাজকর্ম থাকে না, বসে বসে খায়। হ্যাঁ, সুদের টাকা পায়, ব্যাংক সুদের টাকা পায়, বাজাইরা সুদের টাকা পায়, বহুত টাকা পায়। তো দেখা গেল যে সারাদিন আড্ডা মারা ছাড়া তো আর এই সমস্ত লোকদের কোনো কাজ থাকে না। আর অলস মস্তিষ্ক থাকলে যেটা হয় আমরা তো জানি, বইয়ের কথা, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। হ্যাঁ, গুরুজনরা কি আর কথাটা এভাবে বলেছেন? এই অলস মস্তিষ্কের কারণে, এই অলস মস্তিষ্ক থেকে তার এই দুষ্ট বুদ্ধিগুলির সময় সে পেয়েছে, উদয় হয়েছে অলস মস্তিষ্ক থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই এই যে একটা আড্ডাখানা, আমরা জানি যে বড়দের বেলা যেটা বলে আর কি, যে বড় 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 ব্যবসায়ীদের
বা অনেক বড় রাষ্ট্রের বা কোনো বড় বিজনেসম্যানের বড় সিদ্ধান্তগুলি কিন্তু ওই ক্লাবে হয়, হ্যাঁ, খেলতে খেলতে বা ওই যে ওইসবের আড্ডার মধ্যে হয় আর কি, হ্যাঁ। আর ছোটদের বা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বড় বড় সিদ্ধান্তগুলি কিন্তু আমরা ওই চায়ের টেবিলে নিই, আড্ডা মারতে মারতে। অর্থাৎ আড্ডার ছলে আড্ডার টেবিলে কিন্তু অনেক সিদ্ধান্ত হয়। তো সেই আড্ডার কৃষ্ণাগরের একটা আড্ডার জায়গা হচ্ছে কিন্তু মানে আমাদের এই বিকাশ সিং এর দোকান। এই বিকাশ সিং এর দোকানটাই হলো সবার, এই যে যে শয়তানগুলির কথা বললাম গ্রামের ভিতরে, সব শয়তানের একটা কমন কেন্দ্রস্থল, কমন আড্ডাস্থল, কমন প্লেস হচ্ছে এই বিকাশ সিং এর দোকান। তো এটা অবশ্য বিকাশ সিং এর দোকানটা যে একটা কমন প্লেস তাদের জন্য এটা কংস মামা জানতেন, কিন্তু পরবর্তীতে তারা যখন দেখতে পেল যে কংস মামা আস্তে আস্তে কিছু কিছু করে তার উনি বুঝতে পারতেছেন না এদের ষড়যন্ত্রগুলি, বা কিন্তু হয়তোবা ততদিনে কংস মামা অনেকখানি জড়ায় গেছেন, উনি বুঝলেও কিছু করার নাই, এই মুহূর্তে ওনার ভোট দরকার, হ্যাঁ। তো যে কারণে এরাও বুঝে গেছিল, যে কংস মামা বুঝে গেছে যে সব মানে ষড়যন্ত্রের উৎপত্তি হয় এই বিকাশ সিং এর দোকান থেকে। তখন কিন্তু তারা আবার তাদের আড্ডার স্থলটা একটু পরিবর্তন করছিলেন, ওইটা পরিবর্তন করে ওইটা নিয়ে গেছিলেন যুগলের দোকানে, হ্যাঁ। যুগলের দোকানে উত্তম মাস্টার নিজে বসতেন, হয়তো বা জানি না ওনার সাথে যুগলের সাথে কোন কানেকশন ছিল, আর এই যুগলের দোকানটা ছিল তাদের সেকেন্ড আড্ডার স্থল। তো এই আড্ডার মধ্যে বসেই কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা এটা ঘটেছে, এটার উৎপত্তি হয়েছে। আলোচনা টেবিলে আইন না লাগি দেই না, সজলের কুদ্দুর পরাজিত করতে পারি কিনা, সজলের কুদ্দুর সাহায্য করতে পারি কিনা, আপনারা কি এটা কন, আপনারা তো ফানুদা যে বিশ্বাস করে আপনারা কইলি, হ্যাঁ। ফানুদা মানে এই যে বললাম তো প্রাণগোপাল দত্ত, তো কইলি আর না পারলে তো ভাইয়ে তো আসছেই, ভাইয়ে কইলে তো সারছে, হ্যাঁ। ননিটা কইবেন, ননি একদম ননিদা তো মোটামুটি ননিদা কইলেই সার। এই যে একটা স্টাইল বছরের পর বছর চলছে, বছরের পর বছর চলেছে। আর বস্তুত পক্ষে কৃষ্ণাগরের যদি আরো কিছু স্বার্থের কথা বলেন, ওই যে সে বলতাম যে আমার কাকা, হ্যাঁ, পাশের ঘরের কাকা, আরেক কাকা নিতাই করের সাথে তার ঝগড়াটা ছিল। মূলত নিতাই করকে শায়েস্তা করার তার খুব প্রয়োজন ছিল, কারণ বাড়িতে নিতাই করও থাকে, সেও থাকে। নিতাই করকে শায়েস্তা করতে না পারলে তার মন ভাল লাগতেছিল না, তার শান্তি হচ্ছিল না আর কি। আর নিতাই করের ব্যাকআপ যেহেতু আমি, সুতরাং আমাকে তো যখনই নিতাই করের সাথে ঝগড়া লাগে বা কোনো ঝগড়ার উৎপত্তি হয়, সেটাতে দেখা যায় যে আমি একটা নিরপেক্ষ অবস্থানে থেকে আমার যেটা সত্য মানে অবস্থানে থাকার কথা সেটাই আমি করি, যার কারণে তার নিতাই করকে শায়েস্তা করা তার হচ্ছে না। তো এই কারণেও সে নিতাই করেরকে শায়েস্তা করতে গেলে সজলকে শায়েস্তা করতে হবে, সেটাই হচ্ছে তার মানে প্রধানতম কারণ আমার জানা মতে, যে সে আসলে এই কারণে আমার সাথে লেগেছে। আর নাহলে আপনারা একটা বিষয় ভেবে দেখেন, যে মরণকর আমার যে প্রথম যে জিনিসটা নিয়ে তাদের সাথে আমার লাগলো, হ্যাঁ, মরণকর ঘরটা কিন্তু 30-40 বছরের পুরানো ঘর ছিল। এই ঘরটা মরণকর যে দাবি করে এই ঘরের অংশ, তো 30-40 বছরে আমার কাকা যখন বা আমার বাপ কাকারা যখন ঘরটা তুলছে, তখন তো কোনোদিন শুনি নাই মরণকরের এখানে ঘরের মধ্যে জায়গা আছে। এই 30-40 বছরের ঘরটা মরণকর তালা দিলেন, এবং শেষ পর্যন্ত লাঠি সোটা দিয়ে হাতে পায়ে মিলে জামাই বউ দুইজনে মিললে, বউ জামাই থেকেও বউ বেশি শক্তিশালী ছিল, ওই যে কি নাম, ঝরনা রানীকর, তো এই দুজনে মিলে ভেঙে ফেললেন। এটা কি কোনো রকমের ব্যাকআপ ছাড়া, কোনো রকমের মরণকরের পিছনে কোনো শক্তি ছাড়া? সকল কিছু কৃষ্ণাকর, আর কৃষ্ণাকরের শক্তি হচ্ছে ব্যাকআপ হচ্ছে ওই শয়তানগুলি। এই কৃষ্ণাগরের আরেকটা আমার প্রতি খেপা থাকার কারণ ছিল, ছোটবেলায় দেখতাম আর কি, যে যখন নাকি ইয়ে হইতো, এটাকে কি বলে, কৃষ্ণাগরের ফ্যামিলির লোকজন, বিশেষ করে কৃষ্ণাগর ছিল চোর, ছোটবেলায় ছিচকা চুরি করতো। সে এই ছিচকা চোর হইতো, ওই যে ঘরের মধ্যে শীত টিত কেটে, এই 30-40 বছর আগের কথা বলতেছি, শীত কেটে চুরি করতো, তো মাঝে মধ্যে ধরা পড়ে যেত, হ্যাঁ। চেঞ্জার চুরি করতো, আমাদের ঘরেও চুরি করছিল। তো চুরি করতে গিয়া যে চেঞ্জার চুরি করতে গিয়ে যে ধরা টরা পড়তো না, তখন তো গ্রামে যেটা কইতো মেল হইতো আর কি, মেল দরবার বসলে তখন সেখানে তার শাস্তি হইতো, আর শাস্তিগুলি ওই পিটানো জাতীয় শাস্তি হইতো। তো পরবর্তীতে
আবার এগুলির মধ্যে বিচার আচার বেশিরভাগই থাকতো আমার বাপ কাকারা। সো দেখা যেত যে আমার বাপ কাকার কারণেই তার শায়েস্তা হচ্ছে আর কি, বিষয়টা এরকম থাকতো। তো যার কারণে দেখা যেত যে এই কারণে সে আমার পরিবারের প্রতি একটা ক্ষিপ্ত থাকতে পারে বলে আমার ধারণা। এখন আসেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। কৃষ্ণাকরের অনেক ইতিহাস বলে গেলাম, আমি বোঝানোর চেষ্টা করলাম যে কৃষ্ণাকর আসলে কেন আমার সাথে লাগছে, বা কৃষ্ণাকরের থেকেই যে সকল আমার সাথে যত ধরনের ঘটনা ঘটছে মৈশাল গ্রামে সবগুলির কেন্দ্রস্থল কৃষ্ণাকর, আর উৎপত্তি স্থল হচ্ছে ওই বিকাশ সিংয়ের দোকান। আরেকটা ঘটনা আমি এখন বলতে চাই, এই যে সবাইকে এখন আমি আসেন ভুলে যান, কিছুক্ষণের জন্য ভুলে যাই আমরা যে উত্তম মাস্টার, প্রভু মাস্টার, সবাইকে বলতেছি যারা আপনারা এই কৃষ্ণাকরের সাথে এতক্ষণ সম্পৃক্ত ছিলেন বলে আমি বলে গেলাম, কিছুক্ষণের জন্য ভুলে যান কৃষ্ণাকরের সাথে আপনাদের সম্পৃক্ত ছিল, বা আমিও ভুলে গেলাম আপনারা সম্পৃক্ত ছিলেন না। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনারা আমার সাথে লাগলেন, আপনাদের সাথেও কি আমার কোনোদিন কোনো রকমের কোনো বৈরিতা বা কোনো রকমের কোনো বৈরিতা হওয়ার মতন বিজনেস ট্রানজেকশন ছিল, যে এই কারণে আপনারা আমার সাথে আমাকে সাহায্য করতে চান? দিল খুলে, মন খুলে একবার নিজেকে নিজে প্রশ্ন করেন বিকাশ সিং, উত্তম মাস্টার সাহেব, প্রভু মাস্টার সাহেব, এই যে কংসমামার কান ভারী আপনারা করলেন, সমর সিং সাহেব, আপনারা একবার শুধু নিজেকে প্রশ্ন করেন, আপনাদের তো এই জবাব তো কোনোদিন আপনারা কাউরে দিতে হবে না, কিন্তু মানে ধর্মের কথা মনে করে আপনাদের শিক্ষকতার নোবেল প্রফেশনকে স্মরণ করে আইডল মানে আইডিওলজির মধ্যে থেকে, আদর্শিক অবস্থানে থেকে আদর্শিক চর্চা করার ক্ষেত্রে আপনারা একবার চিন্তা করেন, আমাদের সাথে কি সজলকরের কখনো কোনো সময় কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল? সজলকর কি কখনো আমাদেরকে মারছে? সজলকর কি কখনো আমাদেরকে তার সাথে আমি টাকা পয়সা পাইতাম, বা আমাদের কোনো পরিবারের কারোর মায়ের বিয়া, কারো প্রেম ঘটিত কোনো ঘটনা, এরকম কোনো ঘটনা কি সজলকরের পরিবারের সাথে আমার পরিবারের বা সজলকরের সাথে আমাদের কারোর কোনো কিছু ছিল? এই 10-11 জনকে বলছি। আমি জানি নিজেরা যতই প্রশ্ন করেন আপনাদের ভিতর থেকে উত্তর আসবে না, কখনো ছিল না। তাইলে কেন, কিসের কারণে আপনারা আমার বিরুদ্ধে কংসমামার কান ভারী করতে গেছেন? আমি তো কোনোদিনও গ্রামের রাজনীতিতে সক্রিয় ছিলাম না, আমি স্বাভাবিক সংগঠন করতাম, আর সেটাও আমার নিজস্ব কিছু গণ্ডির ছেলেপেলের সাথে, আমার বয়সের লোকজনের সাথে মেলামেশা করতাম। আমি তো কোনোদিন পলিটিশিয়ান হওয়ার স্বপ্নও চিন্তা করি নাই। যা আপনাদের সাথে বা কংসমামার সাথে বা আপনাদের গ্রামে আপনাদের সাথে এটাও কি হইতো যে এই যে গ্রামে আপনারা এত ধরনের বিচার আচার করতেন, কোনোদিন কোনো বিচার আচারেও কি গিয়ে আমি আপনাদেরকে বাগড়া দিচ্ছি? এক সাধুর বাড়ি ছাড়া, সাধুর বাড়ির ঘটনা তো বলছি, সেটা ওই রকম, এটা ঠিক আছে, কিন্তু আপনাদেরকে কোনো রকমের মানে ত্যক্ত বিরক্ত করার জন্য এত গ্রামে এত কিছু করছেন, কোনো বিষয় কি আপনাদের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল, আমার কোনো ইনভলভমেন্ট ছিল? তাইলে আমার প্রশ্ন যদি না থেকে থাকে, যদি আপনারা উত্তর দিতে না পারেন, তাহলে আমার প্রশ্ন আপনারা আমাকে বের করে দেন, কেন আপনারা আমার সাথে লাগলেন, কেন লাগলেন? এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে সমর সিং। এই প্রশ্নের জবাব বিকাশ সিং, উত্তম মাস্টার সাহেব, প্রভু মাস্টার, আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে কি কারণে আমরা সজলের লগে লাগছিলাম, কি কারণে আমরা সজলের মানে কে খারাপ করার জন্য কংসমামার কান ভারী করছি। যতদিন না দিবেন মৈশাল বারোই সমাজের মানুষ, জাতি, বা মানে পুরো যত আত্মীয় স্বজন, আপনাদের পুরো সমাজ ব্যবস্থা আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এই ভিডিও, ডিজিটাল যুগে এই ভিডিও থাকবে, 100 বছর থাকবে, আপনাদেরকে সিজি করবে। আপনারা একটা কৃষ্ণাকরের প্রলোভনে, একটা কৃষ্ণাকরের গুটি চালের মধ্যে পড়ে আপনারা সবাই খারাপ হয়েছেন, এমনকি সুভাস্কর পর্যন্ত শুধুমাত্র এক কৃষ্ণাকরে আগুন লাগাইছে।
ওই যে বলেন না, রোম নগরী কেন ধ্বংস হয়েছিল? কোন এক মহিলার কারণে। আপনারাও ধ্বংস হয়েছেন শুধুমাত্র কৃষ্ণাগরের কারণে। কংস মামা ধ্বংস হয়েছে কৃষ্ণাগরের কারণে। পরিমল, সবাই আমার মানে আমার দ্বারা আজকে যারা যারা আপনারা মানে দুর্ভোগের শিকার, আমার মামলা মোকদ্দমার কারণে বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে, আমিও শিকার হয়েছি আপনাদের থেকে। সবগুলির পিছনে কৃষ্ণাগর। কিন্তু আপনাদের এই মানে আপনাদের এগুলি বোঝার মতন ক্যাপাসিটি আপনাদের ব্রেইনে নাই, কেউ বুঝেন না। কৃষ্ণাগর হচ্ছে হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, যে বাঁশির সুরে যে ওই মেয়র তার যথাযোগ্য ফিস দেয় নাই দেখে, ইঁদুর মারার জন্য যথাযোগ্য ফিস দেয় নাই দেখে সে এমন বাঁশির সুর বাজাইছে, সব নগরীর সমস্ত ছেলেরা বাচ্চারা নাচতে 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 গিয়ে তার পিছনে পিছনে নাচতে নাচতে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। কৃষ্ণাগর এমন বাঁশি বাজাইছে, আপনারা সবাই তার পিছনে পিছনে নেচেছেন। আমার কথার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কথার যদি কোনো কিছুতে আপনাদের আঘাত লাগে, আমারে দয়া করে জানাইবেন। আমি এখন আর মানে আমি শুধু আমি কি চাই আমি নিজেও জানি না, বাট আমি এটাই চাই যে আমি একটা গ্রহণযোগ্য সমাধান চাই। আমি একটা যার জন্য আমি কিন্তু বুঝতে পারতেছিলাম যে আপনারা এই ঘটনার মধ্যে দৈব বাকে জড়াইয়া গেছেন। সেজন্য কিন্তু আমি গ্রামবাসীর সবাইকে, সুভাষকর গং আর কৃষ্ণাকর গং ছাড়া সবাইকে আমি ছেড়ে দিতে চাইছিলাম, যে আপনারা যেহেতু ঘটনাচক্রে ভগবান ভূত হয়েছেন, এদেরকে অ্যাটলিস্ট আমি ছেড়ে দিই। কিন্তু আপনারা এখনো ভালো হন নাই। অনেক ঘটনাই তো শুনি, এখনো দেখিও, আসবে আস্তে আস্তে আমার ভিডিওতে। আমি আশা করবো আপনারা ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যান, ভালো কিছু করেন জগতে। অ্যাটলিস্ট নামটা ভালো ছিলেন, ভালো লোক ছিলেন, এরকম নামটা দেখার চেষ্টা করেন। যখন আমি শিওর হলাম যে কংস মামা সত্যি সত্যি আমার সাথে লাগছেন, তখন আমি কেন পিছু হটলাম না? এই কারণেই পিছু হটি নাই, এই কৃষ্ণাকরের কারণে পিছু হটি নাই। কংস মামা যখন আমার উপরে একটার পর একটা আঘাত করতে শুরু করলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরে, বেসিক্যালি ভিডিও 2023 সালের নভেম্বর মাসের ফার্স্ট উইকে ভাইরাল হয়েছে, সেরপর থেকে তো পলাতকই ছিলাম। আঘাত, দড়ির উপরে রাখা, ডিবি অফিসে নেওয়া, তারপরে মানে তারপরে তো পিটাইলেন, আর পিটানোর আগে তো বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছেন। আর সারাটা সময়ই তো প্রায় 9-10 মাসের মতন পলাতক ছিলাম। কখন কোথায় ধরা খাইতাম তার ঠিক নাই। আবার শেষ পর্যন্ত যখন একদিন ধরাই খাইলাম, কোর্ট থেকে বের হয়ে বুঝতে পারি না যে কোর্টের উপর এরকম পিটাবে, কোর্ট এলাকায় এরকম পিটাবে, এত এত উকিলের সামনে, এতটা বুঝতে পারি নাই। নাহলে সেদিনও বাঁচতে পারতাম হয়তো। এত যে আঘাত পাইলাম, কেন পিছু হটলাম না? সরে আসলেই তো পারতাম। কংস মামার তো একটা ব্যক্তির সাথে ঝগড়া, বিশেষ করে ডিবি অফিসে যখন একদম 2টা সময়ের কথা খুব গভীরভাবে মনে পড়ে। যখন ডিবি অফিসের একটা মৃত্যুর দ্বার প্রান্তে গেছিলাম একবার, আরেকটা হলো যখন অসুস্থ শরীরটাকে নিয়ে এরকম বালিশের মতো ঢুল হয়ে থাকা 2টা পাও নিয়ে যখন আমি সারাদিন চান্দিনা থানায় ছিলাম, তখন শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল যে পিছু হটলেই তো পারি, কি হবে, কংস মামার সাথে কি পারবো? যখন এই কথাটা মনে হয়েছে, তখন মনে হয়েছে না, এই পরাজয় তো কংস মামার কাছে না, এই হার তো, এই পিছু হাঁটা তো কংস মামার কাছে পিছু হাঁটা না, এটা কৃষ্ণাকরের কাছে পিছু হাঁটা, কৃষ্ণাকরের কাছে হেরে যাওয়া। এই ঘটনায় যদি এরপরে আমি যদি পিছন সরে আসি, আর এরপরে যদি আমি আর কোনোদিন মৈসেল যেতে পারবো না, কাউরে মুখ দেখাইতে পারবো না, আর আমি তো মৈসেল না গিয়ে থাকতে পারবো না। আমাকে আমার বড় ভাই একটা প্রশ্ন করছিল একদিন, প্রশ্ন না, জিদ্দের ভাষায় বলছিল আর কি, একদম প্রথম দিকে যখন ঘটনার সূত্রপাত হয়, যে তুই মৈসেলের সবকিছু মানে বিক্রি করে দিয়ে চলে যেতাম। এবং আমি যখন রাজি হই নাই, তখন সে আমাকে শর্ত দিচ্ছে, কঠিন শর্ত, মানে
ইয়ের মতন মানে খুব কঠিনভাবে শর্ত দিল যে তুই কি মৈছেল ছাড়বি না মা ছাড়বি, তোর কারণে আমার মাও যদি অসুস্থ হয়ে যায় আমি তো তোকে ছাড়বো না, তুই কি মৈছেল ছাড়বি না মা ছাড়বি। তাই আমি বলছি আমি মা ছাড়বো, তাও আমি মৈছেল ছাড়বো না। তো এখনো একই কথা যে কংসমহর কাছে এই পিছু হটা মানে তো কৃষ্ণাগরের কাছে পিছু হটা, কৃষ্ণাগরের কাছে পিছু হটলে বা হেরে গেলে তো আমি কখনো মৈছেলের কোনো মাইসের কাছে মুখ দেখাইতে পারবো না। আমি এইটা আমি চাই না। এর থেকে ডিবি অফিসার আমাকে গুম করে ফেলে, মেরে ফেলুক, তাও ভালো। কোনোদিন মৈছেল না গিয়ে থাকতে হবে না, কোনোদিন শুনতে হবে না যে ওই ওই দেখ কৃষ্ণার লোকে হাসছে, কৃষ্ণা তারা ল্যাং মারছে, শুধু এই কারণে। আর না হইলে কংস মামা মতন একজন বড় মানুষ, প্রাণগোপাল দত্ত, সে বললে তো ওইরকম 6 শতক জায়গা তো এমনি যদি মামা ভাগিনা এমনিও বলতো যে সজল রে তুই এটা আমি আগেও বলছি যে তুই এখন আপাতত এখান থেকে সইরায়, বা ভাগিনা এই জমিটা আমার লাগবে, তুই আমার মনে করেন আমিই নিলাম, তুই আমারে এটা দিয়া দে। এটা তো বা এত বড় একটা মানুষ, ধরেন আজকে যদি আজকের এমপি যদি আইসা বলে সজলবাবু আপনি এখানে ঘর তুলতে পারবেন না, আমি কি ওই এমপির লোকে লাগবো? এমপির লোকে তো লাগুম না, দূর সময় নেই, এত বড় মানুষের লোকে লাগিয়া পারুম না। কিন্তু যখন দেখছি যে এমপির থেকেও বেশি পরাজয়টা আমার, ওইটা পরাজয় হয় না, বড় মানুষে দিয়ে দিলাম ঠিক আছে, ওই জমি চাইছে কংস মামা আমি দিয়ে দিলাম ঠিক আছে, এটা পরাজয় হইতো না। কিন্তু যেহেতু এখানে কৃষ্ণাগরের ষড়যন্ত্র জড়িত, যখন আমার মাথায় এটা আসে, ডিবি অফিসার যখন পিটায়, আর যখন এইটা আসে যেখানে কৃষ্ণাগরের কাছে পরাজয় হবে, তখন আর ভাল লাগে না, তখন পিছু হটতে আর ইচ্ছা করে না। টোটাল বিষয়টা একবার একটা ঘটনার কথা মনে আছে, যখন 2022 সালেরই 2 অক্টোবর 2022 সালের 2 অক্টোবর গ্রামের প্রায় 50-60 জন মিলে এই জায়গা সংক্রান্ত, সুভাষকরের সাথে আমার এই জায়গা সংক্রান্ত বিষয়টা সমাধান করার জন্য একটা মিটিং আমি ডাকলাম, আমারটাকে সবাই আসলো। ওই মিটিংয়ে সভাপতিত্ব করছিলেন ওই যে সমর সিং, আমার কাছে ওই রেজুলেশনটা এখনো আছে। সমর সিং সাহেব যে যখন মানে আমরা যখন কথা বলতেছি, ওই মিটিংয়ে কিন্তু সুভাষকর আসলেন না, ঘরে থেকেও আসেন নাই, আর বাড়ির সিনিয়র সদস্য বা যাকে নিয়ে মিটিং, আর আরেকজন সিনিয়র সদস্য নিখিল কর মিটিংয়ের ডাক শুনে উনি অন্য জায়গায় মানে অন্য বাড়িতে অন্য গ্রামে চলে গেছেন, ওনার আত্মীয়ের গ্রামে চলে গেছেন। তো সুভাষকরও আসেন নাই, নিখিল করও আসেন নাই, কৃষ্ণাকরও আসেন নাই। কিন্তু ঘটনাটা এই জন্য বললাম, কৃষ্ণাকরের কত বড় ঔদ্ধত্য, সে 50 জন লোক বসে আটচালা ঘরে মিটিং করতেছে, সে মিটিংয়ের সামনে দিয়া রাস্তা দিয়া, দক্ষিণ রাস্তা দিয়া সে লুঙ্গিটা উঁচা করে হাইটা যাচ্ছে। তার ভাবগতিক দেখছেন? তার বাড়িতে 50 জন লোক আসছে তার সমস্যা নিয়ে, সুভাষকরের সমস্যা নিয়ে মিটিং করতে। বললাম তো সুভাষকর বাইরেই হয়নি, আর নিখিলকর অন্য গ্রামে চলে গেছে আত্মীয়ের বাড়িতে। আর সে কত বড় সাহসী লোক, সে লুঙ্গিটা উঁচা কইরা, লুঙ্গি পইরা লুঙ্গিটা উঁচা কইরা সবার সামনে দিয়ে হাঁটছে, সবাই তাকায় তাকায় দেখছে, 50 জনই তাকায় তাকায় দেখছে। এই লোকের কাছে কি হাঁটতে ইচ্ছা করে? হারা সম্ভব? পরাজয় সম্ভব? হারবে না, হাঁটবে না লুঙ্গি লুঙ্গি উঁচা করে? কারণ পিছনের ব্যাকআপ তো ফানুদা, ফানুদা হইল পিছনের ব্যাকআপ, এই জন্য পিছন নেই। এর থেকে এরকম অজাত কুজাতের কাছে হেরে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো। আমি কখনোই ভাবি নাই যে আমার সাথে এই যুদ্ধটা কংস মামার সাথে আমার। সবাই বলে যে এত বড় লোকের লোকে ঝগড়া করছো কেন? আমি তো ওনার সাথে ঝগড়া করি নাই, কংস মামা বায়াস্ট হয়ে গেছেন, বায়াস্ট হয়ে গিয়ে এদের পক্ষ হয়ে আমার সাথে ঝগড়া করছেন। কিন্তু আমি তো জানি ঝগড়াটা এই কৃষ্ণাগরের সাথে, সেজন্য কখনো পিছন হটি নেই। আর এই যে কংস মামা, আপনি যে আমাকে এই যে পালায় যাওয়ার আগে, আপনি যে দেশ ত্যাগ করার আগে 5 আগস্টের প্রায় 20 দিন পরেও পর্যন্ত আপনি দেশে ছিলেন, তারপরে মনে হয় 24-25 তারিখের দিকে, দ্যাট ইজ 24-25 অগাস্ট আপনি দেশ ছেড়েছেন। যার আগে ভোরবেলা সকাল 6টা বাজে আমারে ফোন করে বলছেন বাগিনা সরি, বাগিনা সরি, বাগিনা সরি, বাগিনা সরি। আপনি আমার কাছে কিসের সরি বলেন?
আপনার সাথে তো আমার ঝগড়াই ছিল না আমার দিক থেকে আর কি। আপনি তো কুকাম করছেন ওই ওই কুত্তাগুলির কথায়। আপনি যাদেরকে কুত্তা বলতেন এটা ঠিকই, তবে পুরো মৈশাল গ্রামের মানুষ কুত্তা না। আপনি পালতেন কতগুলি কুত্তা, সেই আপনার পালিত কুত্তাদের কারণে আপনি আমার সাথে লাগছেন। তা আপনি তো আমার কাছে হারেন নাই কংস মামা, আপনি হারছেন হচ্ছে এই কৃষ্ণাকরের কাছে। আপনার নৈতিক পরাজয় হয়েছে এই কৃষ্ণাকরের কাছে, কৃষ্ণাকরের দুর্বুদ্ধির কাছে পরাজয় হয়েছে। আপনার পরাজয় হয়েছে এই যে উত্তম মাস্টারদের কুচক্রী বুদ্ধির কাছে। হ্যাঁ, তারপরে এই যে বিকাশ সিং, প্রভু মাস্টার, সমর সিংদের মানে যে যে চিকন বুদ্ধি, সেই চিকন দুর্বুদ্ধির কাছে আপনার পরাজয় হয়েছে। আপনি মনে করছেন আপনি এদের দিয়ে রাজনীতি করবেন, রাজনীতিটা এত সোজা জিনিস কংস মামা, এত সোজা? আপনি মনে করছেন যে আমার চেম্বারে আসা আমার রুগীরা যেমন অনুগত থাকে আমি রাজনীতিতে নামলেও সবাই আমার সেরকম অনুগত থাকবে, রাজনীতির মাঠেও সবাই আপনার বাধ্যগত থাকবে। আর এই জন্যই যখনই কোনো ঘটনা ঘটতো, কেউ আপনার কথা শুনতো না, আপনি তাকে মাইক্রোফোন দিয়ে পিটাইতেন। খুব সস্তা জিনিস মনে করছেন রাজনীতিটারে। আজকে আপনার যে অধপতন, আপনার ক্যারেক্টারিস্টিক্সের কারণে অধপতন, আপনার ভিতরের প্রজ্ঞাহীনতার কারণে আপনার অধপতন। অনেক মানুষ 5 আগস্টের পরে দেশ ছেড়ে পালাই গেছে, আপনার মতো মানুষের পালান লাগে না। যদি আপনি এই কৃষ্ণাগরদের চিকন বুদ্ধির ষড়যন্ত্রের শিকার না হইতেন। আপনি একজন একগোয়রা অন্ধবিশ্বাসী, মন বুদ্ধি বিবেকহীন, জ্ঞান বিচার বুদ্ধিহীন মানুষ, বিবেচনাহীন মানুষ। আপনি হচ্ছেন সমাজের একটা ওই যে ধান খেতে মাজরা পোকা থাকে না, ধানকে ধ্বংস করে দেয়, আপনি হচ্ছেন সমাজের মাজরা পোকা। সোনার ফসল ধ্বংস করে দেয় মাজরা পোকা, সেই সোনার ফসল ধ্বংস করে দেওয়া মাজরা পোকা। চান্দিনার শত শত মানুষ এই ধরনের কৃষ্ণাকরের মতন এই ধরনের মানুষদের কান কথার শিকার হয়ে আপনি চান্দিনার শত শত মানুষের ক্ষতি করছেন। প্রতিটা ইউনিয়নে আপনার একটা বাহিনী ছিল যারা আপনাকে কান কথা শোনাইতো, আর মৈসেল ছিল এই লোকগুলি। এদের কারণে আপনি এদের দিয়ে আপনি একটা রাজনীতির একটা ধারা তৈরি করছেন। এদের কারণে আপনি যে রাজনীতির ধারা তৈরি করছেন সেটা একটা অপসংস্কৃতি, অপভ্রংশ। আপনি সমাজের একটা অপভ্রংশ। আপনার রাজনীতির এই ধারা চিরকাল মানুষের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং সেই দৃষ্টান্তে আপনি হবেন একটা বড় ভিলেন। সেই জন্য আমি আপনার নাম দিছি হিন্দু মাইথোলজির সবচেয়ে বড় ভিলেনের নাম দিছি। আপনার নাম কংস মামা। আপনার মতো কংস মামারই সমাজে কোনো প্রয়োজন নাই। আপনি সমাজ নষ্টকারী, অপভ্রংশ। আপনার জন্য ওই যে রিল লাইফের 4 দেয়ালে ঘেরা চেম্বার ভালো, এর বাইরে বেরোলেই আপনার মতো লোক, এর বাইরে বেরোলেই বিপদ আছে। প্রাণবল দত্ত সাহেব, আপনি যত বড় ডাক্তারই হন না কেন, মানুষ চিনার ক্ষেত্রে আপনি একটা শিশুর থেকেও অপরিপক্ক। আপনি মোটেই মানুষ চেনেন না। কিসের 50-60 বছর ডাক্তারি করছেন? মানুষই তো চিনলেন না, এত রুগী দেখলেন। আর এই কৃষ্ণাকরদের, এরা প্রভু মাস্টারদেরকে চিনতে পারলেন না। ধিক্কার আপনার অভিজ্ঞতাকে। আপনার মতো মানুষের রাজনীতিতে আসাই ঠিক হয় নাই। রাজনীতিটা যেখানে মানুষ চেনার, রাজনীতিটা মানি হলো যে মানুষের সাইকোলজি বুঝতে হবে, সত্য মিথ্যার বিচার করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আর যাই হোক, সজল কুমার কর ঠিক আছে না সুভাষ কর ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে নিতেন। মানুষ আপনাকে বাহবা দিত, মানুষ আপনাকে হাততালি দিত। তাহলে 7 জানুয়ারি ইলেকশন আপনাকে করাপশন করে জিততে হইতো না, মানুষ ভোট দিতে আসতো। কারণ আপনাকে তারা মানুষ চিনছে, আপনি বায়াসড হওয়া মানুষ। এটাই আমি আপনার এই ক্ষতিটা করতে পারছি, আপনাকে এই এক্সপোজটা করতে পারছি। আমার ঘটনার সাথে লেগে আপনি এটাই এক্সপোজ হয়েছে যে আপনি চাটুকার প্রেমী মানুষ, চাটুকারিতা পছন্দ করেন। এই ধরনের মানুষকে মানুষ বিশ্বাস করে না, তাদের এমপি বানাইতে পছন্দ করে না। যার কারণে 7 জানুয়ারির ইলেকশনটা আপনাকে ওইভাবে জিততে হয়েছে। লজ্জা করে নাই? একটা মানুষ আপনার ভোট দিতে যায় নাই, কয়েকটা আপনার আত্মীয় স্বজন হিন্দু মানুষ ছাড়া। বুঝেন নাই তখন যে কেন ভোট পান নাই? কারণ আপনার উপর আস্থা নাই মানুষের।
আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, সাহসী সিদ্ধান্ত নিতে পারি, আর যাই হোক ভোট জাহান্নামে যাক, আমার সিদ্ধান্তটা হইতে হবে সৎ, সাহসী। এটা করতে না পারলে আপনার যে কোনো মানুষের পরাজয় নিশ্চিত। এটা কংস মামার জন্য বাস্তবতা, আর আমাদের সবার জন্য হোক শিক্ষা। উপসংহারে শুধু এইটুকুই বলতে চাই, যারা এই শিক্ষাটাই আমাদের সবার হোক, যারা আমরা সংগঠন নিয়ে কাজ করব, রাজনীতি করব, বা জনগণের সংশ্লিষ্টতা আছে, মাস পিপলের সংশ্লিষ্টতা আছে, এই ধরনের বিষয়গুলি নিয়ে যারা কাজ করব, তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সাহসী সিদ্ধান্ত নিতে পারি, সৎ সিদ্ধান্ত নিতে পারি, সৎ কাজটা করবই। আর সবচেয়ে বড় হচ্ছে, শুধু এইটুকু থাকলেই হবে না যে সৎ, সাহসী, সঠিক, এই তিনটা স থাকলেই হবে না। আবার আরেক সমানই সজল কুমার কর ওই স থাকলে হবে না, থাকতে হবে কি জানেন? কৃষ্ণাকরের মতন শকুনি মামাদের চিনতে পারা, কৃষ্ণাকরের মতন চামচিকাদের চিনতে পারা, কৃষ্ণাকরের মতন চামচাদের চিনতে পারা, কৃষ্ণাকরের মতন ভাইরাসদের চিনতে পারা, যারা ভিতর থেকে আপনাকে খেয়ে ফেলতেছে। সেই লিভার ক্যান্সারের মতন, যে ফুসফুসের ক্যান্সারের মতো ভিতর থেকে খেয়ে ফেলতেছে আপনাকে, শরীরের উপরে কোনো রোগ দেখা যায় না। এরা হচ্ছে সমাজের ক্যান্সার, সমাজের ভাইরাস। এদেরকে চিনতে হবে। এদেরকে যদি এই ধরনের মানুষ দেখছেন, আমার ঘটনাটাকে যদি আজকে সত্য মনে করেন সবাই, তাহলে দেখেন কৃষ্ণাকরের মতন একটা লোক, কংসমামার মতন একটা লোককে ফেলে দিয়েছে। কৃষ্ণাকরের ষড়যন্ত্রে কংসমামার সাথে লেগেছে। আমি ওনাকে এক্সপোজ করতে গিয়ে ওনার রেপুটেশন এমন জায়গায় চলে গেছে, উনি মানুষের আস্থা হারায় ফেলছে। সুতরাং আমাকে এই কৃষ্ণাকর দেখে চিনতে হবে। আমাকে, আপনাকে, আমরা যারা কিছুটা হইলেও জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট আছি, তাদেরকে চিনতে হবে, মানুষ চিনতে হবে। আর নয়তো বড় ভুল হয়ে যাবে। এরকম পাহাড় থেকে নিচে পড়ে যেতে হবে এক সময়, হাপাস। তাই সাধু সাবধান, সাধু সাবধান। এটাই হোক সবার কাছে আমার কামনা। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।